চীন সরকারের গ্রামীণ পুনরুজ্জীবন মডেলের সুবাদে কৃষকেরা এখন একই জমিতে ধান ও সবজি ফলানোর পাশাপাশি করছেন মাছ চাষ। ব্যবসায়ীরা জানান চীনা ভোক্তারা এখন বিশেষায়িত কফি বিনের প্রতি ঝুঁকছেন। চীনের সঙ্গে মার্টিনের সংযোগ শুরু হয় 1 দশকেরও বেশি আগে। গ্রামীণ ই-কমার্সের দ্রুত সম্প্রসারণে বড় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার স্বাদ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। ধান ক্ষেতের ঝরে পড়া ফুলি যেখানে মাছের খাবার আর মাছের বিচরণ যেখানে ফসলের সুরক্ষা, এমনই এক অভাবনীয় প্রাকৃতিক চক্র বদলে দিয়েছে চীনের একটি গ্রামের চেহারা। প্রযুক্তির ছোঁয়ায় প্রথাগত চাষাবাদ কিভাবে একটি বিশ্বমানের মডেলে পরিণত হলো, চলুন দেখে আসি লংচিয়াংয়ের সেই সাফল্যের গল্পে। বিস্তারিত জানাচ্ছেন শাহানশা রাসেল। চীনের ইউনান প্রদেশের পাওশান শহরের লংচিয়াং কাউন্ট্রি। পাহাড় আর সবুজের মিতালি চারদিকে, এরই মাঝে দিগন্ত বিস্তৃত সোনালী ধানক্ষেত। দৃশ্যটা এখন কেবল প্রাকৃতিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয়, এখানে লেখা হচ্ছে এক অভাবনীয় অর্থনৈতিক সাফল্যের গল্প। চীন সরকারের গ্রামীণ পুনরুজ্জীবন মডেলের সুবাদে কৃষকেরা এখন একই জমিতে ধান ও সবজি ফলানোর পাশাপাশি করছেন মাছ চাষ। এই সমন্বিত চাষ পদ্ধতির চমৎকার দিক হল প্রাকৃতিক চক্র। ধানের চারা যখন বড় হয় তখন ফুলগুলো ঝরে পড়ে পানিতে। মাছ ওই ফুলগুলো খায় বলে আলাদা করে খাবারের প্রয়োজন হয় না। মাছের বিচরণে ধানের জমিতে ক্ষতিকর পোকাও কম জন্মায়। এতে ধানের ফলন যেমন বেড়েছে, তেমনি মাছগুলোকে করেছে পুষ্টিগুণে অনন্য। স্থানীয় সরকার এখানে প্রতি বছর 2 ভাবে সহযোগিতা করে। প্রতি কৃষক পরিবারের জন্য 15 কেজি মাছের পোনা বিনামূল্যে বিতরণ করেন। দ্বিতীয়ত, মাছ চাষের জন্য জলাশয় প্রস্তুতের প্রশিক্ষণ দেওয়া হয়। স্থানীয় সরকার কৃষকদের মধ্যে বিনামূল্যে মাছের পোনা ও প্রশিক্ষণ দিচ্ছেন। কৃষকদের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার পাশাপাশি আধুনিক এই সমন্বিত চাষ এখন বদলে দিচ্ছে গ্রামগুলোর চেহারা। আগে জমি থেকে শুধু ধান পাওয়া যেত, এখন সেখান থেকে আসছে টাটকা সবজি ও মাছ। এই সমন্বিত মডেলে কৃষকদের জীবনযাত্রার মানও উন্নত হয়েছে। তাদের বার্ষিক আয় এখন 50 থেকে 60 হাজার ইউয়ান। প্রতি বছর নির্দিষ্ট সময়ে উৎসব আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকার ফসল বিক্রিতেও ভূমিকা রাখছে। এসবের মাঝে এখানে আছে দাঁড়িয়ে থাকা ক্যাফে। নান্দনিক প্রাকৃতিক দৃশ্য দেখতে এবং অবসর কাটাতে অনেকেই আসেন এখানে। লংচিয়াংয়ের এই সফল মডেল প্রমাণ করে পরিকল্পিত কৃষি পদ্ধতি ব্যবহার করে কিভাবে প্রকৃতির ক্ষতি না করে উৎপাদন বাড়ানো সম্ভব। চীনের এই গ্রামীণ বিপ্লব এখন বিশ্বের অনেক দেশকেই যোগাচ্ছে অনুপ্রেরণা, দেখাচ্ছে নতুন দিনের স্বপ্ন। এখানকার পাহাড়ি এলাকাতে 1320 হেক্টর জমিতে ধান চাষ হচ্ছে। এখানে ধান চাষের পাশাপাশি কৃষকেরা ধানের পানিতে মাছ চাষও করে থাকেন। ধান গাছের ফুলগুলো খাবার জন্য মাছগুলো এখানে বড় হয় এবং মাছের পোনা ছাড়া হয়। মাছের ডিম থেকে পোনা থেকে মাছ উৎপাদিত হয়। এতে কৃষকেরা ধান এবং মাছ সমন্বিত চাষের মাধ্যমে অর্থনৈতিক সফলতা অর্জন করছে। চীনের লিংচিয়াং গ্রাম থেকে শাহানশা রাসেল, সিএমজি বাংলা। নগর জীবনধারা ও ক্যাফে সংস্কৃতির বিস্তারের কারণেই আফ্রিকান কফির চাহিদা বাড়ছে চীনে। ইথিওপিয়ায় অনুষ্ঠিত 22তম আফ্রিকান ফাইন কফির সম্মেলনে উঠে এসেছে এই তথ্য। ইথিওপিয়া ও উগান্ডা সহ বিভিন্ন দেশ এখন চীনে কফি রপ্তানি জোরদার করেছে। গত 2 বছরে উগান্ডার কফি রপ্তানিও বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিস্তারিত থাকছে ফয়সাল আব্দুল্লাহর প্রতিবেদনে। চীন এখন আফ্রিকান কফির দ্রুত বর্ধনশীল বাজার। সম্প্রতি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত 22তম আফ্রিকান
ফাইন কফিজ কনফারেন্স অ্যান্ড এক্সিবিশনে বিশেষভাবে উঠে আসে বিষয়টি। এ অনুষ্ঠানে কফির ভ্যালু চেইনের বিভিন্ন অংশীজন তথা চাষি, রপ্তানিকারক এবং আন্তর্জাতিক ক্রেতারা একত্রিত হয়ে কফির গুণমান, টেকসই উৎপাদন এবং বাজারে প্রবেশাধিকার সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। ব্যবসায়ীরা জানান, চীনা ভোক্তারা এখন বিশেষায়িত কফি বিনের প্রতি ঝুঁকছেন। বিশেষ করে ইথিওপিয়ান ও পূর্ব আফ্রিকার বিভিন্ন জাতের কফি এখন ক্যাফে ও খুচরা বাজারে জনপ্রিয়তা পাচ্ছে। গত বছর আমরা চীনে ইথিওপিয়ান কফির 400টিরও বেশি কন্টেনার পাঠিয়েছি, কারণ সবাই জানে চীনের কফি শিল্প এখন দ্রুত বাড়ছে। অনেকে এখন সিঙ্গল অরিজিন এসপ্রেসো, রেসিপি এবং সিগনেচার ড্রিঙ্কে ইথিওপিয়ান কফি বেছে নিচ্ছেন, ফলে দিন দিন আরও বেশি মানুষ ইথিওপিয়ান কফির প্রেমে পড়ছেন। এই প্রবৃদ্ধি শুধু ইথিওপিয়াতেই সীমাবদ্ধ নয়। উগান্ডা সহ অন্যান্য আফ্রিকান দেশও সরকারি উদ্যোগ ও সরাসরি বাজার সংযোগের মাধ্যমে চীনে কফি রপ্তানি বাড়াচ্ছে। চীনের বাজার উগান্ডার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 2 বছরে চীনে আমাদের কফি রপ্তানি 270% বেড়েছে। উগান্ডা এখন চীনে কফির একটি বড় রপ্তানিকারক হিসেবে গড়ে উঠেছে এবং আমরা চাই এই বাজার আরও সম্প্রসারিত হোক। আফ্রিকা চীন কফি বাণিজ্যের এই পরিবর্তন বৃহত্তর অর্থনৈতিক রূপান্তরের ইঙ্গিত বহন করে, যা দক্ষিণ দক্ষিণ সহযোগিতা জোরদার করছে এবং আফ্রিকান উৎপাদকদের জন্য দীর্ঘমেয়াদী বাণিজ্য অংশীদারত্বে কফিকে কৌশলগত সেতু হিসেবে প্রতিষ্ঠা করছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। উরুগুয়ের ব্যবসায়ী গ্যাব্রিয়েল মার্টিন আনহুই প্রদেশের উহু শহরের একটি স্টেক হাউস পরিচালনা করেন তিনি। 2012 সালে সাংহাইতে চীনা ভাষা শিখতে আসার পর শুরু হয় তার স্বপ্ন দেখা। পরে চীনা স্ত্রী চান চিনকে নিয়ে গড়ে তোলেন ব্যবসা। শুরুটা কঠিন হলেও এখন রেস্তোরাঁ জমজমাট। নতুন কূটনীতির সুযোগ নিয়ে চীনে উরুগুয়ের গরুর মাংস রপ্তানিও বাড়াচ্ছেন তিনি। তার লক্ষ্য বাণিজ্যের সূত্র ধরেই চীন উরুগুয়ের বন্ধুত্ব আরও গভীর করা। উরুগুয়ে থেকে আসা গ্যাব্রিয়েল মার্টিনের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হল স্টেক রান্না করা, এবং এটি তার সত্যিকারের ভালোবাসার কাজ। চীনের সঙ্গে মার্টিনের সংযোগ শুরু হয় 1 দশকেরও বেশি আগে। 2012 সালে তিনি সাংহাইয়ে চীনা ভাষা শিখতে আসেন। একই সময়ে নিজ দেশের একটি গরুর মাংস বিষয়ক বাণিজ্যিক প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবেও কাজ শুরু করেন। প্রথম ক্লায়েন্টের কথা মনে আছে। তাকে পেতে আমার 9 থেকে 10 মাস সময় লেগেছিল, কারণ আমি জানতাম না কোথায় গ্রাহক খুঁজব, সুপার মার্কেটে নাকি অনলাইনে। চীনে মার্টিনের জীবনে নতুন মোড় আসে তার চীনা স্ত্রী চাং চিনের সঙ্গে পরিচয়ের পর। 2017 সালে এই দম্পতি ব্যবসা শুরু করতে উহুতে চলে আসেন। শুরুর দিকে খুব কঠিন ছিল। ছোট শহরে অনেকেই ফ্রেশ কাট বিফ বুঝতেন না এবং এটি যেভাবে প্রস্তুত করা হয় বা খাওয়া হয় তা মেনে নিতে পারতেন না। বছরের পর বছর ধরে তারা বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহকদের স্বাগত জানিয়েছেন, যার মধ্যে ছিলেন উরুগুয়ের ফুটবল তারকা ডিয়েগো ফরলান। আমরা ভালো করছি, ব্যবসা স্থিতিশীল। এখন আমরা দ্বিতীয় একটি শাখা খোলার কথা ভাবছি। বিফ স্টেকের রেস্তোরাঁটি মার্টিনের ব্যবসার কেবল একটি অংশ। তিনি গরুর মাংস বাণিজ্যেও যুক্ত আছেন এবং চীনা এক অংশীদারের সঙ্গে কাজ করে চীনা বাজারে উরুগুয়ের গরুর মাংসের প্রসার ঘটাচ্ছেন। চলতি বছর থেকে চীন নতুন গরুর মাংস সুরক্ষা ব্যবস্থা চালু করেছে। এই নীতির আওতায় প্রধান রপ্তানিকারক দেশগুলোকে বার্ষিক কোটা বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে 2026 সালের জন্য উরুগুয়ের কোটা নির্ধারিত হয়েছে 3,24,000 টন। মার্টিন এটিকে সুযোগ হিসেবে দেখছেন।
2023 সালে একবার এবং আবারও এই বছর উরুগুয়ের প্রেসিডেন্টদের চীন সফরের সময় মার্টিন তাদের সঙ্গে সাক্ষাৎ করে নিজের ধারণা তুলে ধরার আমন্ত্রণ পান। তিনি বলেন, এই অভিজ্ঞতা তাকে দুই দেশের মধ্যে সেতু বন্ধন হিসেবে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করেছে। চীনে স্থায়ী আবাসন অনুমতি পাওয়া প্রথম উরুগুয়ান নাগরিক হিসেবে মার্টিন আশা প্রকাশ করেন উরুগুয়ে ও চীনের মধ্যে বন্ধুত্ব, বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে, যেমনটি তিনি এখন নিজের বাড়ি বলে অভিহিত করা এই দেশের সঙ্গে অনুভব করেন। একই প্রত্যাশা ব্যক্ত করেছেন তার স্ত্রীও। আমি আশা করি উরুগুয়ে ও চীন বন্ধুত্ব, বাণিজ্য ও ব্যবসায় আরও ঘনিষ্ঠ থাকবে। যেমন আমার ও মার্টিনের সম্পর্ক দিন দিন আরও গভীর হচ্ছে। শুরুতে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, কিন্তু এখন তাকে জিজ্ঞেস করলে সে বলবে আমাকে ছাড়া সে থাকতে পারে না। ভবিষ্যতের পরিকল্পনায় মার্টিন ও তার ব্যবসায়িক অংশীদার উরুগুয়েতে নিজস্ব চারণভূমি ও প্রক্রিয়াজাতকরণ সুবিধা গড়ে তোলার উদ্যোগ নিচ্ছেন, যাতে চীনা গ্রাহকদের জন্য আরও প্রিমিয়াম মানের গরুর মাংস সরবরাহ করা যায়। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি দল সম্প্রতি হপেই প্রদেশের ইসিয়ান কাউন্টিতে অবস্থিত ফংলে ফ্যামিলি খামার পরিদর্শন করেছে। সফরের সময় তারা স্ট্রবেরি সংগ্রহের কাজেও অংশ নেন এবং স্থানীয় কৃষি উৎপাদন ও গ্রামীণ জীবনের সঙ্গে পরিচিত হন। এই সফরটি চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত 2 সপ্তাহব্যাপী শিক্ষামূলক কর্মসূচির অংশ। 4 থেকে 16 জানুয়ারি পর্যন্ত চলা এই প্রোগ্রামের আওতায় অংশগ্রহণকারীরা বেইজিং, হপেই ও সিচুয়ান প্রদেশে সফর করেন এবং চীনের কৃষি উন্নয়ন, প্রযুক্তি ব্যবহার এবং গ্রামীণ পুনরুজ্জীবন উদ্যোগ সম্পর্কে ধারণা পান। প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের আন্তর্জাতিক কৃষিনীতি, প্রযুক্তি ও সম্প্রদায় ভিত্তিক উন্নয়নের বাস্তব চ্যালেঞ্জ ও সুযোগ সম্পর্কে শক্ত জ্ঞান প্রদান করে। পাশাপাশি এই দুই দেশের শিক্ষাবিদ ও কৃষি বিশেষজ্ঞদের মধ্যে সম্পর্ক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র হিসেবে কাজ করছে। চীনের কৃষি উন্নয়ন ও গ্রামীণ পুনরুজ্জীবন কার্যক্রম সম্পর্কে সরাসরি পর্যবেক্ষণ ও অংশগ্রহণ শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষার সুযোগ দিচ্ছে এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে চীনের গ্রামীণ উন্নয়নের উদাহরণ তুলে ধরছে। 2025 সালে চীনের গ্রামীণ এলাকার অনলাইন খুচরা বিক্রি রেকর্ড 3 ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 6.7% বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি চীনের বাণিজ্য মন্ত্রণালয়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। একই সময়ে কৃষি পণ্যের অনলাইন খুচরা বিক্রি দাঁড়িয়েছে 783.31 বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের ভিত্তিতে 9.9% বৃদ্ধি নির্দেশ করেছে। বিশেষ করে লক্ষণীয় যে গ্রামীণ ই কমার্সের সম্প্রসারণ এবং ডিজিটাল অর্থনৈতিক উদ্যোগ গ্রামীণ অঞ্চলের ভোক্তা ও কৃষকদের জন্য নতুন বাজার খুলে দিয়েছে। গ্রামীণ ই কমার্সের দ্রুত সম্প্রসারণে বড় ই কমার্স প্ল্যাটফর্মগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা 2025 সালে কৃষি পণ্যের প্রচারের জন্য 40 লাখেরও বেশি লাইভ স্ট্রিমিং ইভেন্ট আয়োজন করেছে, যার মাধ্যমে সরাসরি গ্রাহকের সঙ্গে সংযোগ স্থাপন এবং পণ্যের প্রচারণা আরও কার্যকর হয়েছে। পাশাপাশি স্থানীয় কৃষকরা নতুন প্রযুক্তি ও ডিজিটাল সরঞ্জামের মাধ্যমে তাদের উৎপাদন বিক্রি করার সক্ষমতা বাড়াতে পেরেছেন। বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতা চীনের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করেছে, কৃষি পণ্যের সরবরাহ চেইনকে আরও দক্ষ করেছে এবং ডিজিটাল অর্থনীতির মাধ্যমে গ্রামীণ এলাকার আয় ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।